রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা। শিশুটির বাবা গণমাধ্যমকে বলেছেন তিনি কোনো বিচার চান না। আজকে নির্বাচিত খবরের আয়োজনে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মানসুর হোসেন। মানসুর হোসেন, আপনাকে স্বাগত। মানসুর হোসেন, আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি আসলে যে বিষয়টা নিয়ে আমি বা আপনি আমরা কেউই কথা বলতে চাই না, তারপর আমাদের কথা বলতে হচ্ছে। তো এই মুহূর্তে আপনার কাছে প্রথমে জানতে চাওয়া যে পল্লবীতে যে শিশু হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে আসলে আপনার কাছে সবশেষ কী তথ্য আছে? ধন্যবাদ। যেটা হলো যে এখন পর্যন্ত যেটুকু আপডেট তথ্য সেই তথ্য অনুযায়ী বলছে যে আসামি দুজন তো কারাগারে আছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন প্রধান আসামি। আর আইনমন্ত্রী আজকে যেটা ঘোষণা দিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি আর কি। শিশুটির বাবার একটি ভিডিও আমরা আসলে সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তিনি আসলে বেশ আক্ষেপ নিয়ে বলছেন যে তিনি কোনো বিচার চান না। তো এই যে তিনি বিচার চান না বলছেন, এটা কি আসলে এই যে বিচারহীনতার যে সংস্কৃতি সেটার প্রতি তিনি ক্ষোভ প্রকাশ করলেন কিনা? আপনার কাছে কি মনে হয় সামগ্রিকভাবে? এখন আলোচনায় মূল বিষয় কিন্তু সেইটাই যে বাবা কেন বিচারটা চাচ্ছেন না। কারণ এই ধরনের একটা ঘটনার পরে আমরা যারা অনেক দূরের মানুষ তারাই সহ্য করতে পারছি না যে যে ঘটনার বর্ণনা যেভাবে আসছে, সেই ক্ষেত্রে সেই বাবার পক্ষে সহ্য করা কঠিন একটা বিষয়। তো সেই বাবা যখন বলেন যে তিনি বিচার চাচ্ছেন না, এবং তার বলার সময় যে ভিডিও ফুটেজে বাবার যে আক্ষেপ, অভিমান, ক্ষোভ সব কিছু মিলে যে চেহারা, সেটাই কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে তিনি কেন বিচারটা চাচ্ছেন না। কারণ উনি বলছেন যে আপনারা বিচার করতে পারবেন না। এর আগের যেসব ঘটনা ঘটেছে বা ঘটেই চলছে, সেসব ঘটনায় আসলে আমরা কয়টাতে বিচার পাচ্ছি, সেই প্রশ্নটা তো এখন পর্যন্ত রয়ে গেছে। সেই ক্ষেত্রে বাবার এই আক্ষেপটাকে আসলে আমার মনে হয় যে এখন আমাদের বড় করে দেখা উচিত যে এটার ঘটনার পেছনের কারণগুলো কি, কেন একজন বাবা বিচার চাইবেন না, আমাদের সমস্যাগুলো কোথায়, সেগুলো ধরে আসলে আমাদের এখন কাজ করার সময় সময় চলে এসেছে। এসেছে। মানসুর হোসেন, আপনার ঠিক মনে আছে যে ঠিক আজকে থেকে ঠিক 1 বছর আগে অর্থাৎ 2025 সালের মে মাসে এরকম আরও একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমরা। মাগুরার একটি শিশুকে ধর্ষণ, তার আত্মীয়ের বাড়িতে তাকে ধর্ষণ করা হয় এবং পরে শিশুটি মারা যায়। তো সেই সময় তো 21 দিনের মাথায় সেই ঘটনার বিচার কার্য শেষ হয়েছিল। এখন আসলে কি অবস্থা? বিচার কি সেটা বাস্তবায়ন হলো নাকি কোথায় আটকায় আছে? আমরা প্রথম আলোতে যেহেতু ভিকটিমের নাম পরিচয় প্রকাশ করি না, মাগুরার সেই শিশু হিসাবেই তার সব খবর আমরা ছেপেছিলাম তখন। তো মাগুরার সেই শিশুর মার সঙ্গে আজকে সকালে কথা হলো। যেটা হলো যে আসামি রায়ের বিরুদ্ধে আপিল করেছেন, কিন্তু ফ্যামিলি পক্ষ তখন বলছিল যে তারা আসলে যে রায়টা হলো যে প্রধান আসামি হলো মৃত্যুদণ্ড পেলেন, কিন্তু ওনার সঙ্গে যে 3 জন ছিলেন অভিযুক্ত তারা খালাস পেয়েছিলেন। এবং এই যে আসামি যারা, তারা কিন্তু সেই শিশুটির হলো বোনের শ্বশুর, বোনের হাজব্যান্ড, এবং সবাই খুব নিকট আত্মীয় আর কি। তো মা যেটা বলছিলেন যে তার সেই সামর্থ্য বা সময় বা কোনো কিছুই নেই যে হাইকোর্টের আবার বারান্দায় ঘুরবেন, যে আবার আপিল করবেন। ওনার একটাই দাবি, সরকার এটার সুষ্ঠু বিচার শেষ পর্যন্ত কার্যকর করবে আর কি। আচ্ছা, সেই প্রধান এবং আসামি আরেকটু যেটা আমি বলতে চাই যে আসলে ফ্যামিলিগুলোতে কি ঘটে, যেহেতু ধর্ষক যিনি মূল ধর্ষক তিনি ছিলেন শিশুটির বড় বোনের শ্বশুর, এবং অভিযুক্ত যারা তারাও স্বামী শাশুড়ি সব কিছু মিলে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে আপনার বড় মেয়ে কি হলো, তারপরে ওই বাড়িতে কি গেল কিনা। তো মা বলছেন যে এই ঘটনার পরে কি আর মেয়েরে পাঠানো যায়, এবং এই মেয়ের দায়িত্ব এখন এই মাকে নিতে হয়েছে। এবং বাবা অসুস্থ, কাজ করতে পারেন না। সব কিছু মিলে একটা ফ্যামিলি যে কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে যায়, সেটা এই ঘটনাও একটা প্রমাণ আর কি। কিন্তু যখন ঘটনাটা ঘটলো তারপরে কিন্তু তুমুল আলোচনা, ফেসবুকে, রাজপথে আন্দোলন, এবং সরকারের উচ্চ মহল থেকে সব জায়গা থেকে যেভাবে আলোচনায় আসছিল, তাতে করে দ্রুত বিচার বা রায় পর্যন্ত যাওয়া সম্ভব হলো। কিন্তু সবার ক্ষেত্রে তো সেই মাগুরার শিশুর মতো ঘটনাগুলো ঘটছে না। রায় কার্যকর না হলে তো আসলে পরিবারটি বিচারও পাচ্ছে না। সেটা তো একটা আইনি প্রক্রিয়া, সেখানে যেহেতু আসামি পক্ষ আপিল করলেন, সেক্ষেত্রে সেটার যথাযথ দ্রুত হবে সেটা আমরা আশা করতে পারি আর কি। আচ্ছা, মানসুর হোসেন, একটু পেছন দিকে যেতে চাই। 2016 সালের একটি ঘটনা, দিনাজপুরের পার্বতীপুরে একটি শিশুকে নির্মমভাবে নির্যাতনের পরে একটি জমিতে ফেলে রেখে যাওয়া হয়। সেই ঘটনা তো আপনি শুরু থেকে ফলো করেছিলেন। তো
সেই ঘটনাটার কি অবস্থা? সেখানে কি সেই পরিবারটি কি আসলে তারা বিচার পেয়েছিলেন? সেটা ছিল 2016 সালের ঘটনা। আমি প্রথম থেকে মোটামুটি ফলো আপ করেই যাচ্ছি আর কি। ফ্যামিলির সঙ্গে আমার একটা বন্ডিংও তৈরি হয়ে গেছে। আমি ফোন করি, ওনারা ফোন দেন বিভিন্ন সময়। তো যেটা হলো আজকেও কথা হয়েছে বাচ্চাটার বাবার সঙ্গে। বাচ্চাটার এখন, তখন ধর্ষণের সময় বাচ্চাটার বয়স ছিল 5 বছর। বাচ্চাটা এখন 14 বছরের মতো হলো আর কি। তো এই ঘটনায় যিনি মূল ধর্ষক ছিলেন, অভিযুক্ত ধর্ষক, তার যাবজ্জীবন কারাদণ্ড হলো। তারপরে গত বছরই উনি আবার জামিনে মুক্তি পেলেন। তারপরে গিয়ে আবার আলোচনায় আসলো বিষয়টা যে উনি কিভাবে জামিন পেলেন। তারপরে রাষ্ট্রপক্ষ নিজে বাদী হয়ে জামিন আবেদন নাকচের করলেন। তারপরে গিয়ে আবার তাকে গ্রেপ্তার করা হলো। এখন যতটুকু জানা গেল তাতে আসামি এখন পর্যন্ত কারাগারে আছেন। কিন্তু যেটা মূল কথা হলো, যেমন 5 বছর থেকে বাচ্চাটা বড় হচ্ছে, তার যে ভোগান্তি সেটা কিন্তু শেষ হয়নি, এবং জীবনভর সেটা শেষ হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে। কারণ বাচ্চাটাকে এখন পর্যন্ত ডায়পার পরে থাকতে হয়, যেহেতু তার প্রস্রাব ঝরে। ধর্ষণের যে প্রক্রিয়াটা ছিল সেটা খুবই অমানবিক বা নির্মম একটা বিষয় ছিল। তো এই বাচ্চাটাকে নিয়ে আসলে বাবা মা কি করবে, এটা হলো বড় বিষয় আর কি। মানে একটি ধর্ষণের ঘটনা শুধু ধর্ষণের ঘটনা না, এটার সঙ্গে অনেক কিছুই জড়িয়ে আছে এবং পরিবার, একটি মানুষের জীবন এবং তার যে পুরো পরিবার সেটি তো এটার সঙ্গে সম্পৃক্ত। কারণ এই মেয়েটার যে ট্রমা, আমি সেই 5 বছর থেকে বাচ্চাটাকে চিনি আর কি। আমি সরাসরি ঢাকা মেডিকেলে এই পর্যন্ত তাকে কম করে হলো 4-5 বার অস্ত্রোপচার করতে হলো, এবং কয়েকবারই আমি সরাসরি গিয়ে তার সঙ্গে কথা বলছি। তো তার চোখে মুখে যে ট্রমা, এই ট্রমা আসলে সে কাটাতে পারবে বলে আমার মনে হয় না আর কি। শিশুটি কি পড়াশোনা করছে বা স্বাভাবিক কোনো জীবনযাপন করতে পারছে? হ্যাঁ, কিভাবে করছে? পড়াশোনা করছে, ক্লাস 6-এ পড়ছে এখন। এলাকা থেকে তাকে একটু দূরে রাখা হয়েছে এক আত্মীয়ের বাড়িতে পড়াশোনার জন্যই। এখন এই অবস্থায় আসলে এই বাচ্চা কতটুকু পড়াশোনা শেষ করতে পারবে বা কি করবে, কারণ বাচ্চার আর্থিক যে অবস্থা পরিবারের সেটাও খুবই খারাপ। যেমন বাবা বলছিলেন যে ডাইপার কিনতেই তো মাসে 1200 টাকা লেগে যাচ্ছে। ঘটনার পর যখন আলোচনায় আসে, প্রথম আলোতে নিউজ হয়, তখন অনেকেই আসছিলেন যে হেল্প করার জন্য, হেল্প করেছেন আইনি সহায়তা সহ বিভিন্নভাবে। কিন্তু আস্তে আস্তে যেটা হয় যে আমরা তো ঘটনাগুলো ভুলে যাই, এখন সেইভাবে আর সাপোর্ট যেটা বলতে সেটা নেই। তো ফ্যামিলির ভোগান্তি কিন্তু রয়েই যাচ্ছে। এক হলো যে বাচ্চাটা ধর্ষণের শিকার, দ্বিতীয়ত হলো সামাজিকভাবে একটা হেয় প্রতিপন্ন হওয়া, এবং পরিবারের উপরের যে প্রভাবটা সেটা থেকেই যাচ্ছে, সেটা চলতেই থাকবে চলতেই প্রভাবটা। আচ্ছা, মানসুর হোসেন, আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে যাদের ঘরে কন্যা সন্তান রয়েছে সেই সমস্ত বাবা মারা নানা রকম আশঙ্কা প্রকাশ করছেন, তারা শঙ্কিত বোধ করছেন। আপনারও তো দুজন মেয়ে রয়েছে, আপনি আসলে এই ঘটনাটিকে সাংবাদিক না, একজন সাধারণ মানুষ হিসেবে আসলে আপনি আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? যেটা হলো পল্লবীর যে ঘটনাটা, এটা আসলে আমাদের ক্রাইমেরই আমার আরেক সহকর্মী শুরু থেকে ফলো করছিলেন। তো আমার যেটা হলো যে শুরু থেকে ঘটনাটা আমাকে এত ডিস্টার্ব করছিল, ভাবছিলাম যে আমি আসলে এই ঘটনার ভিতরে ঢুকবো না। ফেসবুকে বা আমাদের নিউজে একটু শিরোনামটা দেখে চলে যাচ্ছিলাম, ফেসবুকে স্ক্রল করে বের হয়ে যাচ্ছিলাম। কিন্তু আমি চাইলেও তো আর সেটা সম্ভব না, আমাকে কিন্তু ঘটনার ভিতরে ঢুকতেই হলো, বা ঢুকে গেলাম কোন ফাঁকে যেন, এবং মামলার এজাহারটা পড়লাম। মামলার এজাহারের যে বর্ণনা আর কি, সেইটা একজন সুস্থ মানুষের পক্ষে আসলে মেনে নেওয়া যে আমার বাচ্চাটার জীবনে এই ঘটলো আর কি। আমি আসলে সেই বর্ণনাগুলো এখন আর দিতে চাচ্ছি না, বা সবাই জেনে গেছেন যে বর্ণনাটা কোন পর্যায়ের ভয়াবহ। তো যে ট্রমাটা, কারণ আমরা গণমাধ্যম কর্মী হই, ডাক্তার হই, আইনজীবী হই, যাই হই না কেন, আমরা তো ব্যক্তি মানুষ, দিন শেষে একজন মানুষ। এবং যখন চিন্তা করি যে এই ঘটনাটা তো আমার বাচ্চার সঙ্গে ঘটতে পারে, যেহেতু ঘরের মধ্যে ঘটে যাচ্ছে ঘটনাগুলো, একদম পরিচিত লোকজন পড়ছে, তো সেক্ষেত্রে সেই ট্রমাটা থেকে আসলে বের হওয়া কঠিন। আমার বড় মেয়ে ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু ও যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নিশ্চিন্ত হতে পারছি না যে আমার বাচ্চাটা ভালো আছে বাইরে। এবং যে কারণে আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে একা ছাড়তেও সাহস পান না, যে তাদেরকে ইউনিভার্সিটি দিয়ে আসা, কলেজে দিয়ে আসা। কিন্তু এটাও কি সম্ভব সবার পক্ষে? সেটা তো সম্ভব না। সেক্ষেত্রে আর কি নিরাপত্তার বিষয়টা এখন সবচেয়ে মূল আলোচনায় আসছে। আর আরেকটা যেটা, যেমন এরকম একটা করে ঘটনা ঘটে আলোচনায় আসে, তখন কয়েকদিন খুব তোলপাড় চলতে থাকে। এই ঘটনার, পল্লবীর ঘটনার পরেও তোলপাড় চলছে। সবার যেমনই হলো যে যেহেতু আসামি স্বীকারোক্তি জবানবন্দি দিলেন, তাহলে তাকে এখনই কেন
ফাঁসি দেওয়া হচ্ছে না। তো সেইটা তো আসলে একটা সুষ্ঠু সমাজের জন্য কোনো সমাধান না, বা আর কি ভয়াবহতাটা বোঝা যাচ্ছে। তো এইটারও আসলে সমাধান কিভাবে হবে সেটা নিয়ে সরকার, রাষ্ট্র সবাইকে আসলে একসঙ্গে কাজ করার সময় চলে আসছে আর কি। ধন্যবাদ মানসুর হোসেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। থাকুন প্রথম আলোর সঙ্গে।